জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে তদন্ত দল। র্যাবের শীর্ষ কর্তাদের নির্দেশেই ছোড়া হয় গুলি, বলছে প্রসিকিউশন। ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বের অবগণিত হয়, সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। কোন গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হবে না পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের অভিপ্রায়কে গুরুত্ব না দিলে প্রত্যাখ্যাত হতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করবে। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা। 2 মাস পর প্রকল্পে সম্পৃক্ত করা হবে বেসরকারি খাতকে। সংবিধান সংশোধন কমিটি নিয়ে কাটেনি বিএনপি জামায়াত মতভেদ। কারো অপেক্ষা করবে না রাষ্ট্র, মন্তব্য সরকারি দলের ব্যাপার। তীব্র গ্যাস সংকটে নাকাল নগরবাসী, জ্বলছে না রান্নার চুলা, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, শিল্প কারখানায় ব্যাহত উৎপাদন। 1 মাস ধরে পানি গ্যাস নাই, কারেন্টের চুলায় যে বাবুর একটু ঠেকা করি না পারতেছি, গ্যাসে চালাইতে না পারতেছি, তেলে চালাইতে না পারতেছি, নিজে চলতে পাম্পে দীর্ঘ সিরিয়াল দিয়ে থাকুন লাগতেছে। তাতে যদি লাইনের সমস্যা থাকে তাহলে লাইন ঠিক করুক। পারিবারিক কলহের জেরে রাজধানীর কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা। অভিযুক্ত মাদকাসক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাজনৈতিক নানা হিসেব নিকেশ আর ইরানের অনমনীয় অবস্থানে বিধ্বংসী হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প, যদিও দাবি তেহরানের অনুরোধেই এই পদক্ষেপ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। জুলাই ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। কর্মকর্তারা জানিয়েছেন, র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। মানবতা বিরোধী এমন অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী এবং মানবাধিকার কর্মীরা। রিয়াজ রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। 6 তলায় অনেকে এখানে ছিল, আবার অনেকে এদিকে ছিল। হাসার সাথে ধুম করে এই জায়গা লাগে এরকম। রেহানা সুলাইমান জানাচ্ছিলেন কিভাবে সেদিন গুলিবিদ্ধ হয়েছিল তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান আইমান হোসেন। এটা মাত্র আসে ওর দিকে তাকায় হাসছে, হাসার সাথে গুলিটা আসে এদিকে লাগে। আচ্ছা, তারপর পড়ছিল তো ওই জায়গাটাতে? হ্যাঁ, ওই আমার ননদটা পড়ে গেছে, পিছনে পড়ছে, আর ছেলেটা পড়ে নাই। ছেলেটা গুলির সাথে ধুম করে যখন লাগে, ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। আইমানের সঙ্গে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন তার ফুপু নাসিমা আক্তার, যিনি একদিন পরেই মারা যান। টানা চিকিৎসায় সন্তান আইমান এখন সুস্থ হলেও হেলিকপ্টারের আতঙ্ক তাড়া করে ফেরে তাকে, বলছেন মা রেহানা সুলাইমান। এই ছেলে যদি কখনো হয়, আমু হেলিকপ্টার উঠতেছে, ঢুকেন ঢুকেন এরকম বলে। আবার কোথাও যদি ধুম করে আওয়াজ হয়, হে এরকম করে ভয়ে মানে একটা আতঙ্ক একটা কাজ করে। 19 জুলাই 2024 ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল এখান থেকে 2 থেকে অন্তত 250 মিটার দূরের মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকায়। এই ভবনটি 9 তলা এবং এখানে আইমান সহ তার ফুপু এবং অন্যান্যরা আন্দোলনকারীদের সঙ্গে সেই সংঘর্ষ দেখছিলেন। আইমানের যে গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধের ধরন এবং সড়কের অবস্থান, এই ভবনের উচ্চতা, অর্থাৎ এই ভবনটি 9 তলা বিশিষ্ট এবং আশপাশের পরিবেশ সব মিলে এটি অন্তত স্পষ্ট হয় নিচ থেকে, অর্থাৎ সড়ক থেকে কোনো গুলি আইমানের শরীরে লাগার কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে এটি হয় আশপাশে কোনো ভবনের ছাদ থেকে, নতুবা উপর থেকে গুলিটি করা হয়েছিল।
2024-এর 18 জুলাই থেকে পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের বিবরণ তুলে ধরা হয় তদন্ত সংস্থার রিপোর্টে। মোট 9টি ধাপে করা তদন্তে উঠে আসে বেল 412 মডেলের হেলিকপ্টার ব্যবহার করে রাজধানীর অন্তত 10টি স্থানে গুলিবর্ষণ করে র্যাব। শনিরাখড়া, রায়েরবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও উত্তরায় এসব ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। হেলিকপ্টারের জিও লোকেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি সব কিছু মিলিয়ে যে একটা কৌণিক দূরত্বে উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বে অবগণিত হয় সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন গুলিবর্ষণকালে হেলিকপ্টারে ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন রশিদ সহ কয়েকজন কর্মকর্তা। 4 দিনে অন্তত 3500 গোলাবারুদ বহন করে র্যাবের হেলিকপ্টার। এর মধ্যে ছিল এসএমজি, শটগান, গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড। তদন্তে তথ্য সহায়তা নিয়ে বিশেষ প্রসিকিউটর ও র্যাবের বর্তমান কর্মকর্তাদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্নতা। যে খাতাটা তারা সেটা আসলে পুড়ে গেছে বলে এরকম একটা বিষয় হয়েছে, কিন্তু পুড়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো জিডি কোনো দুর্ঘটনা পাইনি। আমরা আসলে অন্য কোনোভাবে তদন্তের খাতিরে আমরা প্রকাশ করছি না, অন্য একটি পদ্ধতিতে আমরা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। সংখ্যাটা কি এবং যেটা আমরা আসলে মূল তদন্তে বা আমরা সাক্ষ্য দেওয়ার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যে কোনো সময় যে কোনো তথ্য আমাদের কাছে চেয়েছে, আমরা সবগুলো তথ্য আমাদের কাছে যাই কিছু অ্যাভেলেবল ছিল সবগুলোর তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করেছি। এই পর্যন্ত আমার জানা মতে কোনো পেন্ডিং ইস্যু বা পেন্ডিং কেস নেই। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য ছিলেন মানবাধিকার কর্মী নূর খান। জানান তিনি নিজেও এমন ঘটনার প্রত্যক্ষদর্শী। সমাজে স্থিতিশীলতার স্বার্থেই অপরাধীদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। হঠাৎ করে হেলিকপ্টার আসলো এবং সেখান থেকে গুলিবর্ষণ হলো এবং মানুষ দৌড় ঝাঁপ শুরু করে দিল। আমি নিজেও তো দৌড় দিয়ে একটা আবডালে একটা বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছিলাম। বাংলাদেশে ওই নিয়ম কানুন নথিপত্রের ভিত্তিতে আসলে বাহিনীগুলি পরিচালিত হয়নি। সেটা তো আমরা তদন্ত করতে অনুসন্ধান কার্যক্রম করতে যেয়ে দেখেছি অনেক ক্ষেত্রেই অনেক দলিল দস্তাবেজ নষ্ট করা হয়েছে বা খুঁজে পাওয়া যায় না। অনেকে পরিকল্পিতভাবে বিচার কাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলেও জানান মানবাধিকার কর্মী নূর খান। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাবমুক্ত আধুনিক ও মানবিক সংস্থা হিসেবে কাজ করবে পুলিশ। সকালে রাজধানীর ঈশ্বরদী পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ সরকারি নির্যাতনের শিকার হয়েছিল 27তম বিসিএস ব্যাচ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ থেকে বঞ্চিত ছিলেন তারা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া নিয়োগের সুপারিশ পান। দীর্ঘ সময়ের বঞ্চনা কাটিয়ে রাষ্ট্রীয় রূপান্তরে এই পুলিশ ব্যাচ চেইন অফ কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনের স্বস্তি ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সরকারে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে থাকতে চাইলে সমালোচনা সহ্য করতে হবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় কথা বলেন তিনি। সরকারি দল ও জামায়াতে ইসলামের মতো 17 বছর জুলুমের শিকার হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকার যা করেছে বর্তমান সরকার হুবহু তাই করছে। দুটো শপথ নেওয়ার কথা থাকলেও জনগণের অভিপ্রায়কে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাইকে হারিয়ে যেতে দেয়া হবে না, যে কোনো কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখা হবে জুলাইকে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। তারেক রহমান নিজ দলেই শত্রু নিয়ে ঘুরছেন, তাই তাকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। বিরোধী দল লাগবে না। সেই পথ থেকে ফিরে আসুন, জনগণের অভিপ্রায়ের দিকে ফিরে আসুন।
ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস সহ নৌপরিবহন সেবা চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশে 4টি নদীতে ওয়াটার বাস চালু করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে। একই সাথে চারপাশের নদীকে দূষণমুক্ত করতেও পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মন্ত্রী জানান, চারপাশের এই বৃত্তাকার নৌপথে গেল 10 বছরে 57 কোটি টাকা লোকসান হয়েছে। নৌপথকে কিভাবে লাভজনক করা যায় সে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান নৌপরিবহন মন্ত্রী। এই সময় ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য পার বাধা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সকলের সমন্বয়ে বোর্ড গঠন করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে সরকারের। দূষণমুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে, আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা। মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কিভাবে নিশ্চিত করা যায়। দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় সরকার ও বিরোধী দল। কমিটিতে নাম দেবে না বিরোধীরা, প্রয়োজনে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন তারা। তবে রাষ্ট্র বা সংবিধান সংশোধন কারোর জন্য বসে থাকবে না, জানালেন সরকারি দলের হুইপ নুরুদ্দিন আহমেদ অপু। এই অনড় অবস্থান এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি রক্ষা না করলে সংসদের উত্তাপ রাজনীতির মাঠেও ছড়িয়ে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়াকে কেন্দ্র করে প্রথম থেকে উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিপরীতমুখী অবস্থানে। এমন পরিস্থিতিতে 13 জুলাই গঠন করা হয় 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি। প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে বিরোধী দল, দিয়েছে রাজপথে আন্দোলনের হুমকি। ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। সরকারি দল থেকে কমিটিতে নাম দেওয়ার জন্য বিরোধী দলকে প্রস্তাব দেয়া হয় 1 মাস আগে। বিরোধী দলের হুইপ বলছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন চান তারা, তাই সেই দাবি পূরণ না হলে নাম দিবেন না এ ধরনের কমিটিতে। গণভোটে জনগণ হ্যাঁ বলেছে এবং আমাদের জাতির কাছে কমিটমেন্ট আছে যে আমরা সংবিধান সংস্কার করে পুরানো ধারার রাজনীতি থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসবো। এটা আমাদের জাতির কাছে কমিটমেন্ট, কাজেই ওই জায়গা থেকে আমরা নড়তে পারি না এবং আমরা ওখান থেকে নড়বও না। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো আইনি বিধান নেই। গঠিত কমিটি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন সরকারি দলের হুইপ। কারো জন্য কি সংবিধান, কারো জন্য কি রাষ্ট্র বসে থাকবে? এটা একটা সময়, এটা একটা চলমান প্রক্রিয়া, সুতরাং এটা চলতেই থাকবে। এটা কারোর জন্য তো থেমে থাকবে, সময় কারোর জন্য থেমে থাকবে, দেশ কারোর জন্য থেমে থাকে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট রেখেই সংবিধান সংশোধন করবে সরকার। এক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ সাহান। তার আশঙ্কা, এ নিয়ে 2 দলের অনড় অবস্থানে উত্তপ্ত থাকবে সংসদ, রাজপথ। বিরোধী দল শুধুমাত্র এইটাকে কেন্দ্র করেই মাঠে নামবে, তাহলে সেটার সাথে জনগণকে সম্পৃক্ত করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। সাধারণ মানুষের যে ডে টু ডে লাইফ, সেটাকে যদি পজিটিভলি এফেক্ট করতে না পারে, তাহলে জনগণ বিরোধী দলের যে আন্দোলন সেটার সাথে সম্পৃক্ত হবার একটা পসিবিলিটি তৈরি হবে। এই সংকটটা শেষ পর্যন্ত কতখানি ঘনীভূত হয়, এইটা নির্ভর করবে বিএনপি আসলে শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করতে রাজি কিনা। সংস্কার পরিষদ বা সংশোধন কমিটি, নাম যেটাই হোক, নোট অফ ডিসেন্টে বিএনপি ছাড় দিলে সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষক আসিফ সাহান। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সরবরাহ কম, দিন দিন ঘনীভূত হচ্ছে রাজধানীর গ্যাস সংকট। বাসাবাড়িতে চুলা না চলায় অনেকের বিকল্প এখন মাটির চুলা। যানবাহনে সিএনজি পেতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। গ্যাস সংকটে শিল্প কারখানাও ব্যাহত হচ্ছে উৎপাদন। সংকট কবে দূর হবে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা চান ভুক্তভোগীরা। গ্যাস নিতে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে তাদের এই অপেক্ষা যেন অন্তহীন। সারাদিন গাড়ি চালিয়ে রাতে গ্যাস নেওয়ার জন্য ঘুমাতেও পারেন না অনেকে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আমার নিজেরও ক্ষতি হইতাছে, ঘুম হইতাছে না। এই যে কালকে সিলেট থেকে আসছি ঢাকা, আজকে এই সকালবেলা নামা দিয়ে যে সিরিয়াল লাগলাম, এখন এই সিরিয়ালটা বিকাল 4টা বাজে, আমি কখন ঘুমাবো, আবার কালকে আবার ডিউটি আছে। গ্যাসের সমস্যা হওয়ার কারণে আমরা দেখা গেছে যে সারা রাত বসে পাম্পে
বসে থাকি সিরিয়ালে, সকালবেলা আর গাড়ি চালাতে পারি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগার। চালকদের প্রশ্ন, কবে যাবে তাদের এই দুর্ভোগ? গাড়ি চালায় যে পরিশ্রম হচ্ছে তার চেয়ে বড় সিরিয়াল দিয়া অপেক্ষা করতে করতে আস্তে আস্তে গাড়ি আগাইতে আগাইতে সিরিয়াল দিয়ে আরো ক্লান্ত হচ্ছি। এক সপ্তাহে 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে। আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। অন গ্যাস পেলাম 130 টাকার। এই 130 টাকা শেষ হইলে এই দুপুরের পরে আবার সিরিয়াল খাইটা নেমে হলে 2.5 থেকে 3 ঘন্টা থাকুন লাগবো। 141 টাকার গ্যাস লইছি, এটা দিয়ে আপনার এই 1টা পর্যন্ত চলা লাগবো, চললে আবার ঢুকা লাগবে। সিএনজি পাম্প কর্তৃপক্ষ অসহায়, গ্যাসের চাপ কম থাকায় গ্রাহক চাহিদা মেটাতে পারছেন না তারা। 3 দুগুণে 6টা নজেল, আমি সেখানে 2টা নজেল চালাইতে পারতেছি। আমি যে পরিমাণ গ্রাহককে দিতে পারবো তার চেয়েও কম গ্রাহককে আমি সেবা দিতে পারতেছি। এতে দেখা গেছে যে দীর্ঘ লাইন। গ্যাস সংকটে চলা জ্বলছে না নগরবাসীর, এক বেলা রান্না করতেও হিমশিম খেতে হচ্ছে। বিকল্প হিসেবে ইন্ডাকশন, এমনকি মাটির চুলা ব্যবহারেও বাধ্য হচ্ছেন অনেকে। 20 দিন হয়ে গেছে, একেবারে গ্যাস নাই। আগে তারপরেও মনে করেন একটু মোমবাতির মতন জ্বলতো। মাটির চুলা অনেক কষ্ট হয় রাঁধতে, ঘর বাড়ি নোংরা হয়ে যায়। আমার মায়ের বাসা আছে ওই যে সামনে, ওইখান থেকে রাঁধতে নিয়ে এই হিটারে কি করুন, এই যে এখন জামু ধুয়ে রাখছি। গ্যাস সংকটে থমকে দাঁড়িয়েছে স্বাভাবিক নগর জীবন। আশ্বাস নয়, কবে দূর হবে এই সংকট, পরিষ্কার তথ্য চান নগরবাসী। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। রোববার সকালে কলাবাগানে আল আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। এ ঘটনায় রাত্রির স্বামীর হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাতাহাতি হয়। এ সময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন। কলাবাগান থানার ওসি জানান, ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মাদকাসক্ত হৃদয় টাকার জন্য প্রায় তাদের মেয়েকে মারধর করত। হত্যার পর হৃদয় নিজেই পুলিশকে খবর দেন ও আত্মসমর্পণ করেন। সকাল 9:30টার দিকে স্বামী স্ত্রীর এই তর্ক বিতর্ক গণ্ডগোল লাগে। তো এক পর্যায়ে তার শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয় আর কি। রাগান্বিত হয়ে প্রথমে তার ওয়াইফকে স্টেপ করে তরকারি কাটা চাকু দিয়ে, তারপরে তার শাশুড়িকে স্টেপ করে। আর জামাই আমাদের পুলিশ হেফাজতে আছে। আমার বিচারটা আমি ডাইরেক্ট ফাঁসি চাই। আমার ওয়াইফরে আমার মেয়ের মাইরে লাইছে, যেহেতু ঠিক আছে আমি ডাইরেক্ট ফাঁসি। শুদ্ধ নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জেনারেল অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার নিয়োগপ্রাপ্ত 266 জন আইন কর্মকর্তাকে ডেকে নিয়ে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। এর আগে দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা। এদিন অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আইন কর্মকর্তারা স্বচ্ছভাবে কাজ করবে, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অবস্থান থাকবে তাদের। এর আগে 30 জুলাই 86 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। নবনিযুক্ত যারা হয়েছেন এবং যারা ইতিপূর্বে অফিসে ছিলেন আবার নতুন করে নিযুক্ত হয়েছেন, তাদের সবার অভিজ্ঞতা আর যারা আছেন তাদের পেশার অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হব। হবিগঞ্জে এনসিপির ওপর হামলার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জন আসামি। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। গত 30 জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। চট্টগ্রামের ফটিকছড়ি থানায় হত্যা ও অস্ত্র মামলার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 আসামিকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে এই দুটি মামলায় তার বিরুদ্ধে 7 দিন করে 14 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। পরে হাটহাজারী থানায় দায়ের হওয়া আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক লোকমান হাকিম এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গত বৃহস্পতিবার যশোরে 3 সহযোগী সহ গ্রেফতার হন। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। অপরাধ জগতে তার পরিচিতি দুবাইয়ে থাকা সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে। গাজীপুরে সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হয়। রাষ্ট্রপক্ষ শুনানি করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে 2016 সালে 15 জুন হাইকোর্টে 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে খালাস দেন। 2004 সালে 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম.এ. মজিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে যুবলীগ সম্মেলনে সন্ত্রাসীরা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় 17 জনের নাম উল্লেখ করে মামলা করেন। দেশব্যাপী পুলিশে ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি নিয়মিত বার্তার অংশ বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এইচ.এম. শাহাদাত হোসেন বলেন, এটা বিশেষ কোনো সতর্কতা নয়, পুলিশকে নিয়মিত যে সকল বার্তা দেওয়া হয় তারই অংশ। এছাড়া যে কোনো উগ্রতার ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। নাশকতার আশঙ্কা নেই, বাট আমরা আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যে আমরা ধরে রাখতে পারি যে আশঙ্কা হতে পারে, এরকম বিবেচনা নিয়ে আমরা সবসময় প্রস্তুতি নিয়ে রাখি। তো সুতরাং সেক্ষেত্রে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। পুলিশ সদর দপ্তর থেকে নিয়মিতই মাঠ পর্যায়ে কিছু নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। ওই উদ্দেশ্যেই আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। বিনামূল্যে আই ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি পরিবেশ বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত নেপালের সহায়তায় ঠাকুরগাঁও আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, এই অঞ্চলে যারা দরিদ্র মানুষ রয়েছেন তারা ঢাকায় গিয়ে চোখের চিকিৎসা করাতে পারেন না। এ ধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। ধীরে ধীরে এমন আয়োজন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। উত্তরের জেলার ঠাকুরগাঁও নেপাল সীমান্তবর্তী পর্যটনের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এলাকার মানুষ বেশ দরিদ্র, তাদের পক্ষে ঢাকায় গিয়ে, দিনাজপুরে গিয়ে, রংপুরে গিয়ে অথবা ঠাকুরগাঁও চোখের হাসপাতাল থেকে ডাক্তার দেখানো খুব কঠিন। এই ধরনের আই ক্যাম্প যখন হয় তখন তাদের জন্য একটা বড় সুযোগ আসে, তারা সেই চোখের চিকিৎসাটা করাতে সক্ষম হন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তের শেষ পর্যায়ে সিআইডি। তারপরও সহসা তদন্ত রিপোর্ট জমা হবে না, কারণ অভিযুক্ত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনা নিয়ে আলোচনা শেষ হয়নি। সিআইডি বলছে, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফেলতি ও যোগসাজশ দুটি নজিরে মিলেছে। একই সাথে দেশে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হলেও নিউ ইয়র্কে করা মামলা প্রভাবিত হবে কিনা তাও খতিয়ে দেখা দরকার। যদিও সিনিয়র আইনজীবী বলছেন প্রভাবিত হওয়ার সুযোগ নেই। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশে বৃহস্পতিবার রাত সাপ্তাহিক ছুটির আমেজ। 8:55 থেকে 10:30 মাঝে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন হাতিয়ে নিতে 35টি ভুয়া নির্দেশ পাঠায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। কয়েক দফা চেষ্টার পর $8.10 লাখ চলে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 5টি অ্যাকাউন্টে। বানান ভুলের কারণে আটকে যায় শ্রীলঙ্কায় $2 কোটি পাঠানোর অনুরোধ। পরের দিন ফিলরেম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই টাকা মিশে যায় ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে। বাংলাদেশ ব্যাংক এই ঘটনা টের পায় পরের সপ্তাহে। এরপর কেটে গেছে 10 বছর, তদন্ত আজও শেষ হয়নি। 96 বার পিছিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার তারিখ। যদিও এর মাঝে 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার খবর মিলেছে। তালিকায় আছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের 9 কর্মকর্তা। তদন্ত সংস্থা সিআইডি বলছে, দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে, কেননা ঘটনার দিন বাংলাদেশ ব্যাংকে সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সন্দেহ বাড়িয়েছে হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্কে ক্লিক করার ঘটনাও।
দেশের ভিতরে তো অবশ্যই সহযোগিতা ছিল, বাট এটা ষড়যন্ত্র হিসাবে আমরা ওইভাবে আনবো না, কারণ ষড়যন্ত্রের বিষয়টা আর্থিক অপরাধের ক্ষেত্রে ওইভাবে বলা যায় না। ফিলিপিনে আমাদের $81 মিলিয়ন কনফিসকেট করা, এই কোর্ট অর্ডারটা পাঠানোর পরে তাদের কিছু অবজারভেশন দিয়েছে, সেই অবজারভেশনের ভিত্তিতে আমরা আবার উত্তর দিব। একটা উদাহরণ দিলাম, এরকম বেশ কিছু আন্তর্জাতিক মণ্ডলে আমাদের কিছু কোয়ারি আমাদের দিক থেকে আছে, ওদের দিক থেকে আছে, এগুলো এখনো মিট আপ করা হয়নি। তো আমাদের পারফেক্ট করতে গেলে এগুলো কমপ্লিট করতে হবে। গেল জুনে রিজার্ভ চুরির তদন্তের 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠায় সিআইডি। বিবেচনা করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও দণ্ডবিধি 1860-এর 379 ধারা। খসড়া চার্জশিট নিয়ে এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রচলিত আইনে এটিকে বিচারের আওতায় আনা হয় তাহলে এটি কবে সমাধান হবে? দ্বিতীয়ত, যেহেতু বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের বিচারের আওতায় আনা যাবে সেটি নিয়েও আলোচনা রয়েছে নানা মহলে। প্রায় 5 দশক ধরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে ডলার রাখে বাংলাদেশ ব্যাংক। বিদেশি লেনদেনের 85% এই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। চুরিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম ব্যবহার হয় 2019 সালে সিভিল রিকো আইনের আওতায় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। সেই নথিতে দেখা যায় ফেডারেল রিজার্ভ থেকে টাকা সরানোর জন্য ফেডওয়্যার পেমেন্ট সিস্টেম ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। চুরির অর্থ ফিলিপাইনে নেয়ার জন্য করেসপন্ডেন্ট অ্যাকাউন্ট হিসেবে নিউ ইয়র্কের 3 বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ ওয়েলস ফার্গো, ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন ও সিটি ব্যাংককে ব্যবহারের প্রসঙ্গ এনেছে বাংলাদেশ ব্যাংক। আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ কাছাকাছি সময়ে সোনি পিকচার্স এন্টারটেনমেন্টেও হামলা চালিয়েছিল। দায়িত্ব ছাড়ার পরও যুক্তরাষ্ট্রের আদালতে এই মামলার সাক্ষ্য দিয়েছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানালেন, রিজার্ভ চুরি ইস্যুতে দেশীয় ও আন্তর্জাতিক আইনে নানা দিক মাথায় রাখতে হচ্ছে। আওয়ামী সরকারের হয়তো এখানে সদিচ্ছার অভাব ছিল, তারা হয়তো এটাকে কোনোভাবে করে ফেলতে পারত, কিন্তু আমরা কিন্তু খুব শক্তভাবে এটাকে করার চেষ্টা করার জন্য ল ফার্ম চেঞ্জ করে নতুন ভাবেই এটাকে ইভ্যালুয়েট করেছি যে এখানে আমাদের জেতার সম্ভাবনাটা ভালো। বাংলাদেশে যদি কোনো মামলা হয়, সেই মামলা বিদেশি প্রসিডিংকে প্রভাবিত করবে, বিষয়টা এরকম নয়। সাধারণ আইনের পার্সপেক্টিভে এই কথাই বলা চলে। তবে নিউ ইয়র্কে বা বাংলাদেশের বাইরে যে কোর্টেই মামলা, ফেডারেল কোর্টে যেখানেই মামলা হোক না কেন, সেই মামলা কিন্তু যথেষ্ট সময় পার হয়ে গেছে। সেই মামলার অগ্রগতি আমরা খুব একটা বেশি জানি না। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরের সময় আগামী 9 আগস্ট ধার্য করেছেন আদালত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য নীতি সুদ হার বা রেপো রেট কমানো হলো। 9% থেকে 50 বেসিস পয়েন্ট কমিয়ে আজ থেকে নীতি সুদ হার নির্ধারণ করা হলো 9.5%। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় কম সুদে অর্থ ধার নিতে পারবে। গ্রাহক পর্যায়েও ঋণের সুদ হার কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ 21 মাস পর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি, দেশীয় বিনিয়োগ প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদ হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। ভারতীয় নাগরিক শাহিদা ফকির নামের এক নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ওই নারীর অবস্থান এখন সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। তার দাবি, ভারতীয় নাগরিকের বৈধ কাগজপত্র যাচাই না করেই জোর করে ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশে। এখন ফিরতে চান নিজ দেশে স্বামী সন্তানের কাছে। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ শাহিদা ফকিরের। নিজ দেশ ও ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। শাহিদার জন্ম ভারতের উত্তর 24 পরগনার গোবিন্দপুর গ্রামে। জীবিকার তাগিদে বসবাস করছিলেন মুম্বাই শহরে। বাংলাদেশি অভিযোগ তুলে গেল 18 জুলাই মুম্বাই থেকে আটক করা হয় শাহিদাকে। এর 4 দিন পর 22 জুলাই রাতের অন্ধকারে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তিনি জানান, সেদেশের নাগরিকত্বের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঠেলে পাঠানো হয় তাকে। মোবাইলের মধ্যে ডকুমেন্টসগুলো আছে, ওরা দেখার চেষ্টা করছে না। বলছি এ তো বাংলাদেশের লোক, ওখানকার বাংলাদেশের লোক, এইভাবে এসে বানায়, এ তো সব মিথ্যে।
তারপরে আমি বলছি তাহলে কি বললি এরা সত্যি, তাহলে এগুলো আমার কি ফালতু? আমার জন্ম সার্টিফিকেট, আমার আধার কার্ড, আমার প্যান কার্ড, আমার দাদার জমির দলিলের পেপার। এখন সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালি গ্রামের স্বজন আবুল বাশারের বাড়িতে আশ্রিত তিনি। ভারতে রয়েছে স্বামী ও 2 সন্তান, ফিরতে চান নিজ দেশে। ভারতে ফ্যামিলি, আমার দাদা দাদি, আমার সবাই আছে, আমার স্বামী, আমার ছেলে, আমার মা, আমার আব্বা সবাই আছে, আমার চাচা চাচি। এখন আমার দেশে আমি ভারতীয় নাগরিক, আমার দেশে আমি ফিরে যেতে চাই। আশ্রয় দেয়া পরিবারটি বলছে শাহিদা জন্মসূত্রে ভারতীয় নাগরিক, মা বাংলাদেশি। 45 বছর বয়সী শাহিদা কখনো আসেনি এদেশে। জন্মসূত্রে ওখানে ভারতের নাগরিক। হ্যাঁ, ওনার মা হচ্ছে বাংলাদেশি, কিন্তু ওর জন্ম ওখানে ইন্ডিয়ায়, ভারতে। তার ছেলে রয়েছে, মেয়ে, ওই স্বামী রয়েছে, তাদের জন্য হ্যান্ড ওভারে, তাদের এখানে জন্য জাতি করে। ওর দেশে ও ফিরে যেতে চায়। ও ওই জায়গার নাগরিক, ওই জায়গায় সব, ওর ওই জায়গায় জন্মস্থান, বাপ ভাই, দাদা দাদি, 14 গুণাগোষ্ঠী মোটমাট ওর ওই জায়গায় স্থানীয় জায়গা ওর। এই বাড়িটি থেকে ভারতীয় সীমান্ত খুবই সন্নিকটে, তবে চাইলেই এই নারী এখন তার বাড়িতে ফিরতে পারছেন না। তাকে ফিরে পেতে তার স্বামী কলকাতার একটি আদালতে মামলা করেছেন বলে আমাদের জানিয়েছেন। এখন 2 দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তেই তাকে ফিরতে হবে ভারতের বাড়িতে। ভারতীয় পুলিশ ও বিএসএফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। তাকে ফেরাতে বাংলাদেশের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানান মানবাধিকার কর্মীরা। কেননা ভারতীয় নাগরিকতা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত না, তো তার দেশের নাগরিক দেশেই থাকবে। বাংলাদেশের নাগরিক যদি হইতো তাহলে তাদের যাচাই বাছাই তাদের তো করি, তারপরে দেওয়া উচিত ছিল। একজন ভারতীয় নাগরিককে শুধুমাত্র বাংলা কথা বলার ফলে জোর করে তাকে পুশিন করে দেওয়া আমাদের বাংলাদেশে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পুশিন বন্ধ হওয়া উচিত এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে উভয় রাষ্ট্রের পলিসি যেটা আছে সেই পলিসির মধ্য দিয়েই এই ধরনের বন্দি বিনিময় বা পুশিন হওয়া উচিত। বিজিবির নজরদারিতে রাখা হয়েছে ভারতীয় এই নারীকে। দুদেশের আইনি জটিলতা কাটলেই তাকে নিজ দেশে পাঠানো সম্ভব বলে জানিয়েছেন সাতক্ষীরা 33 বিজিবি অধিনায়ক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বিসিএস নন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তদের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বিএসসির কোনো আইনি বাধা নেই। এটি বিধিমালার একটি বাধ্যবাধকতা বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। এর আগে 43তম বিসিএস পরীক্ষার নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কিছু পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেন কয়েকশো নন ক্যাডার প্রার্থী। রিটকারীরা প্রত্যেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমান গত 25 জুন রায় দেন। আজ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। শুনানিতে পিএসসির যুক্তি ছিল, পরবর্তী বিসিএস এর ফলাফল প্রকাশের পর আগের বিসিএস থেকে সুপারিশের সুযোগ নেই। তবে রায়ে আদালত জানিয়েছে 2023 সালে বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই। আগামী 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত 14,384 জন প্রার্থী চলতি আগস্টের মধ্যেই যোগদান ও পদায়ন চান। এ মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রোববার বেলা 11টার পর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচি শুরু করেন তারা। সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী 1 অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তার না মেনে চলতি মাসের মধ্যে যোগদানের পদায়নের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। গণতন্ত্র টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, আর স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ আবারও পিছিয়ে পড়বে, এমন মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক আব্দুস সালাম। সকালে প্রেস ক্লাবের একটি ফটো এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, গণ অভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। দীর্ঘ 17 বছর মানুষের নানা সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল
উল্লেখ করে আব্দুস সালাম বলেন, একটি নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, 5 আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যেতে পারে, তবে সেই সমালোচনার মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী সরকারকে বৈধতা দেওয়া উচিত হবে না। জানান, রাষ্ট্র পুনর্গঠন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। আন্দোলনে অংশ নেওয়া সবার অবদানের যথাযথ মূল্যায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশ বেঁচে থাকবে, আর যদি গণতন্ত্র আবার নস্যাৎ হয়, আবার কোনো কারণে স্বৈরাচার আবার চলে আসে, তাহলে কিন্তু আবার সেই পিছনের দরজায় আমাদের যেতে হবে, পিছনের দিকে আমাদের যেতে হবে। আমরা এই পরিবর্তনের অগ্রযাত্রায় এই বাংলাদেশটাকে অবশ্যই যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। ইরানে বিধ্বংসী হামলার হুমকি দিয়েও পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পূর্ণ প্রস্তুতির পরও ইরান ও অন্যান্য মিত্র দেশের অনুরোধে বাতিল করেছেন পরিকল্পনা। দ্রুত চুক্তির শর্তে এই পদক্ষেপ বলেও দাবি করেন তিনি। মধ্যস্থতাকারীদের সাথে আলাপে হামলা হলে ধ্বংসাত্মক পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। মার্কিন গণমাধ্যম বলছে, তেহরানের অনমনীয় অবস্থানে সৌদি যুবরাজ উদ্বেগ জানানোর পরই হামলা বন্ধে রাজি হন ট্রাম্প। যুদ্ধবিরতি ভেঙে ইরানে টানা 13 দিন হামলার পর গত 25 জুলাই অভিযানে বিরতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। দুদিন বাদে আবার বোমা ছুড়লেও পরিধি খুব বেশি ছিল না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে গেছে তেহরানও। জুলাইয়ের শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে আবার নতুন ছক কষা হয়। ইরানে ধ্বংসাত্মক অভিযানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, এই পরিকল্পনায় সাথে থাকবে ইসরায়েল। কঠোর হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে, আর তা কেবল উপসাগরীয় এলাকায় সীমাবদ্ধ থাকবে না, এমন হুঁশিয়ারি দেয় ইরান। মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরির শঙ্কায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। কথোপকথনে অনমনীয় অবস্থানের কথা জানিয়ে দেন আরাকচি। এমন পরিস্থিতিতে শনিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি এমন মাত্রার শক্তিমত্তা প্রয়োগে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান ও অন্যান্য দেশের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরেছেন তিনি। একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন, যার আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে ও সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে। এছাড়া ইরানের পারমাণবিক হুমকি অবসানের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। এত হুমকি ধামকির পরও কেন হঠাৎ পিছু হটলেন ট্রাম্প? মার্কিন গণমাধ্যম বলছে, শনিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফোন করেন ট্রাম্পকে। উদ্বেগ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা হলে সৌদি সহ মধ্যপ্রাচ্যের সব জ্বালানি স্থাপনায় আঘাত করবে তেহরান। তাই বিধ্বংসী পরিকল্পনা থেকে ট্রাম্পকে সরে আসার অনুরোধ করেন যুবরাজ। যমুনা নিউজ। নির্বাচনে বিতর্কিত কোটা পদ্ধতির জেরে বিক্ষোভ সহিংসতায় উত্তাল পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। মূলত স্বায়ত্তশাসিত প্রদেশটির 12টি আসন শরণার্থীদের জন্য সংরক্ষিত। সব মিলিয়ে স্থানীয়রা সরাসরি নির্বাচনের সুযোগ পান প্রতিনিধি পরিষদের 33 আসনে। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এর জেরে গেল জুনে তাদের নিষিদ্ধ করা হলে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ সহিংসতায় প্রাণ গেছে 30 জনের বেশি মানুষের। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতার এই দৃশ্য পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে চলছে প্রতিনিধি পরিষদের নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে ব্যাপক বিক্ষোভ সহিংসতাও। 40 লাখ বাসিন্দার আজাদ কাশ্মীর সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত হলেও এর নির্বাচনী ব্যবস্থা বেশ জটিল। স্থানীয়দের অভিযোগ, অদ্ভুত কোটা পদ্ধতির কারণে ঘুরে ফিরে শাসনভার থাকে কেন্দ্রভিত্তিক দলগুলোর কাছেই। প্রতিনিধি পরিষদের 53 আসনের মধ্যে স্থানীয়রা সরাসরি নির্বাচনের সুযোগ পায় মাত্র 33টিতে। বাকি 20টির মধ্যে 8টি আসন নির্ধারিত নারী, প্রযুক্তিবিদ, ওলামা ও প্রবাসীদের জন্য। তবে বিতর্ক মূলত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সংরক্ষিত 12 আসন নিয়ে। প্রদেশটিতে এসব শরণার্থী ভোটার সংখ্যা মাত্র 4,64,000। এত অল্প সংখ্যক মানুষের জন্য 12 আসন বরাদ্দে বঞ্চিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। এছাড়া সরকার গঠনেও তাদের কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ কেন্দ্রভিত্তিক দলগুলোর বিরুদ্ধে।
নির্বাচন পদ্ধতি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দীর্ঘদিনের। সবশেষ চলমান নির্বাচনের আগে আসন বিন্যাস পদ্ধতি সংস্কারের দাবি উঠলে আদালত সংবিধানের দোহাই দিয়ে তা নাকচ করে দেয়। ফলে বিক্ষোভের ডাক দেয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। কেন্দ্রীয় সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করলে উত্তপ্ত হয় পরিস্থিতি, ছড়িয়ে পড়ে সংঘাত সহিংসতা। ভোট বর্জনের ডাক দেয় স্থানীয়রা। এটি আমার প্রথম নির্বাচন। আমি প্রথমবারের মতো ভোট দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। নিরাপত্তা বাহিনী আমাদের উপর গুলি করছে, তাই আমি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুপক্ষের যারা প্রাণ হারাচ্ছেন সবাই মুসলিম, তাই উচিত আলোচনার টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে বিদ্যমান দাবিগুলো সুরাহা করা। 3 ধাপের নির্বাচনে প্রথম দফায় ভোটাভুটি হয়েছে 13 আসনে, যার মধ্যে 9টি আসনেই জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল PMLN। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।